আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। যা যা ধরতে পারলাম না। ওই যে কোন দিকে উধাও হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারলাম না। গ্রেপ্তার করতে পারো, হ্যাঁ, কিন্তু শালবনের অভিশাপ কেউ থামাতে পারবে না। লক্ষ্মী মরলেও তার আত্মা এখনো জেগে আছে। না, এ কোনো অভিশাপ নয়, এটা মানুষরূপী দানবের খেলা। আর আমি গোয়েন্দা সুকর্ণ আজ রাতেই এর রহস্য উদ্ঘাটন করবই করব। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। আমাদের আজকের গল্প শীতলেশ্বরের অভিশপ্ত শালবন, দ্বিতীয় পর্ব। হরিপদকে আমরা নিয়ে এসে বসালাম বসার ঘরে। ওকে টেনে তুলেছিলাম মাটির নিচের অন্ধকার কুঠুরি থেকে। এখনও শরীর জুড়ে কাঁপুরি, মুখ শুকনো। কে বা কারা ওকে ওখানে আটকে রেখেছিল তা সে নিজেও বলতে পারছে না। শুধু আতঙ্ক আর অজানা ভয়ের ছাপ ওর চোখে মুখে। হরিপদ, তুমি কি ওখানে কাউকে দেখেছিলে? কিছু লক্ষ্য করতে পেরেছিলে কি? হ্যাঁ স্যার, স্যার স্যার মনে হচ্ছিল কেউ আছে। হ্যাঁ স্যার, খুব কাছে স্যার, একদম যেন ঠিক পেছনেই। ও মা, ঘুরে দেখি কেউ কোথাও নেই। তারপর হঠাৎ যেন মুখ ভেঙে যাওয়া একটা বিকট শব্দ। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো, ভালো করে শোনো। ওই যে আবার আসছে। হ্যাঁ, আস্তে 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 শুনতে দাও। শব্দটা দেওয়াল থেকে প্রতিধ্বনির মতো আসছে। এটা কেবল হাওয়া বা কাকতালীয় কোনো বিষয় নয়। কেউ আছে যে খুব বুদ্ধি করে ভয় সৃষ্টি করছে। আমি অনেক দিন থেকেই শুনছি ঠিক এমনই, কিন্তু কোথা থেকে আসে বোঝা যায় না। আচ্ছা, এই অ্যান্টিসেপটিক আর তুলো চেয়েছিলে তোমরা, এই যে এনেছি। এ কি, আপনি এলেন? গোপাল কোথায়? কে জানে, ছেলেটা কখন আসে কখন চলে যায়, কি করে কিছুই বোঝার উপায় নেই। আর তাছাড়া সারাদিন এই ভূতের বাড়িতে পড়ে থাকতে কারই বা ভালো লাগে। আমি পড়ে আছি এই বাড়ির অভিশাপে দুর্নাম মোছাতে পারবো সেই আশায়। নিজের বংশের নামে অভিশাপ কার ভালো লাগে? আচ্ছা বাবা, টেবিলে রাতের খাবার দিয়ে দিয়েছি, তোমাদের কি আর কিছু লাগবে? না মাসিমা, আপনি ঘুমিয়ে পড়ুন, আমাদের আর কিছু লাগবে না। বেশ, কিছু লাগলে বলো, দ্বিধা করো না। রাতে আমি জেগেই থাকি, ঘুম আসে না। বেশ, কিছু লাগলে বলবো, আপনি বিশ্রাম করুন। তুই সবসময় ভূতের গল্প উড়িয়ে দিস সুকর্ণ, কিন্তু এবার? না ভোমলদা, আমি জানি অদৃশ্য কারও কান্না নেই এখানে। এটা মানুষেরই খেলা। অবশ্য খেলাটা মারাত্মক। কেউ আমাদের ওপর নজর রাখছে। হ্যাঁ, ঠিক তাই। আর আমাদের ভুল পথে চালিত করতে চাইছে। কিন্তু যত অন্ধকারই হোক, ছায়ার আড়ালে যে আছে তাকে আমি ধরবই। রহস্য আরও ঘন হয়ে উঠেছে। কান্নার মতো শব্দ,
চাপা পায়ের আওয়াজ, অদৃশ্য ছায়া, সব কিছু মিলিয়ে এক অজানা ষড়যন্ত্রের ইঙ্গিত। কিন্তু কার উদ্দেশ্যে এই ভয় আর কার স্বার্থে, তার উত্তর লুকোনো আছে এই রাজবাড়ির অন্ধকারে। হরিপদকে উদ্ধার করার পর থেকেই আমরা সবাই বুঝতে পেরেছিলাম এই বাড়ির অন্ধকারে কেউ না কেউ আছে, যে কেবল আমাদের শুধুমাত্র ভয় দেখাচ্ছে তা নয়, তার উদ্দেশ্য আরও গভীর কিছু। কিন্তু কে আর কেন? আবার ওই মাঝের মধ্যেই যেন এই বাড়িটা নিজে থেকেই নড়ে চড়ে ওঠে। ভয় পাওয়া খুব স্বাভাবিক। তাছাড়া গ্রামের ওই বৃদ্ধ লোকটাও তো বলছিলেন অনেক দিন ধরেই নাকি এখানে এইরকম কান্না শোনা যায়। হ্যাঁ, কিন্তু যেটা আমাদের ভাবাচ্ছে সেটা হলো কান্নাটা বাড়ির ভেতর থেকে নয়, বরং খেয়াল করে দেখো, শব্দটা আসছে দেওয়ালের গায়ে বসানো লোহার পাইপ থেকে। দেখেছো দেখেছো, একেবারে ফাঁপা, ভেতরে লুকোনো সুড়ঙ্গ আছে মনে হচ্ছে। শুধু ভূতের গল্প ও মানুষকে ভয় দেখানোর জন্যই নয়, এখানে এমন কিছু লুকিয়ে রাখা হয়েছে যেটাতে সাধারণ মানুষও যেন ভয় পায়। হঠাৎ মেঝেতে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পাই আমরা। কে কে ওখানে? সাহস থাকলে সামনে এসো। আমরা ছুটে গেলাম বারান্দার দিকে, কিন্তু কাউকে দেখা গেল না। শুধু আধারের একটা ছায়া সরে গেল দ্রুত। কিন্তু সে কে? আমাদের সামনে এসে দাঁড়াতে এত ভয় কিসের? সেই রাতটা রাজবাড়ি যেন শ্বাসরুদ্ধ অন্ধকারে ডুবে গিয়েছে। দেয়ালের ফাঁকা দিয়ে শো শো হাওয়া, আর করিডোরে অজানা কান্নার প্রতিধ্বনি। আমরা জানতাম এই রহস্যের জবাব আছে, আর উত্তরও লুকিয়ে আছে এই রাজবাড়ির ভেতরেই। শুনতে পাচ্ছেন সুকর্ণবাবু? এই ঘরের মেঝেটা ঠুকলেই কেমন যেন অন্যরকম আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছেন, ফাঁপা মনে হচ্ছে। মঙ্গলদা, ওই লাঠিটা দাও তো। ওরে বাবা, এ তো নিচের সিঁড়ি। এই রাজবাড়ির তলায় ঘর আছে নাকি? আমাকে নামতে বলবি না। পালাতে গিয়ে হরিপদর কি দশা হয়েছে আমরা সবাই দেখেছি। ঘুরতে এসে ভূতের এইসব এত অ্যাডভেঞ্চার আমার একদম ভালো লাগছে না। ভূত নয় ভম্বলদা, ভূত নয়, সত্যিটা ওখানেই লুকিয়ে আছে। চলো দেখি। আমরা ধীরে ধীরে নামতে শুরু করলাম, হাতে আগুনের মশাল। কক্ষটা স্যাঁতস্যাঁতে, দেওয়ালে পুরনো ছবির ফ্রেম, কোণে ধূপকাঠির গন্ধ। মনে হলো কেউ নিয়মিত এখানে আসে। এদিকে দেখুন, দেওয়ালে আঁকি বুকি, মনে হচ্ছে কোনো মেয়ের মুখ। তাহলে কি কান্নার সঙ্গে এগুলোও জড়িত স্যার? সম্ভবত। তবে এগুলো কাকতালীয় হতে পারে, আসল ব্যাপার অন্য কিছু। কে কে ওখানে? কে? সাহস থাকলে সামনে আয়। থামো থামো বলছি, ওখানে দাঁড়াও, অনেক হয়েছে, আর পালিয়ে বাঁচবে না। আমরা ছুটলাম। অচেনা ছায়াটা ঠিক হাতের নাগালে এসেও বারবার মিলিয়ে গেল। মনে হচ্ছিল এই অন্ধকার ঘরগুলো ওর চেনা জায়গা, অর্থাৎ এই বাড়িরই কেউ এই খেলাটা এতক্ষণ ধরে চালিয়ে যাচ্ছে। আবার সেই কান্না। ওরে বাবা, এবার যে একেবারে কানের কাছে। সুকর্ণবাবু, এই যদি সত্যিই ভূত হয়? না ভট্টাচার্য মশাই, আমি নিশ্চিত এ একজন মানুষ, আর সেই মানুষটাই এই রহস্যের চাবিকাঠি। সেই মুহূর্তে আমি বুঝলাম অভিশপ্ত শালবনের রহস্য এখন আর দূরে নয়। আমরা যতই কাছে যাচ্ছি, সত্যটা ততই হাতের নাগালে চলে আসছে। অন্ধকারে আমরা ছুটছিলাম, মশালের আলো এই ছায়াটা কখনো কাছে আসছে, আবার কখনো দূরে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল এ শুধু দৌড় নয়, আমাদের সঙ্গে এক ধরনের খেলা খেলছে কেউ। হঠাৎ পাথরের ঘষার একটা শব্দ এলো কানে, কারো যেন দৌড় থেমে গেল। এই থামো, থামো বলছি, থামো।
আর তুমি পালাতে পারবে না। উফ, এই, ছাড়, 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 এই, আরে উফ, উফ, ছাড় বলছি, এই, এই, কে রে? এই, উফ, এই, 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 ছাড়, ছাড়। অবশেষে আমরা ধরে ফেললাম ছায়াটাকে। মশালের আলোয় যখন মুখটা স্পষ্ট হলো, আমি হতবাক হয়ে গেলাম। এই যে রাজবাড়ির দারোয়ান গোপাল। গোপাল, তুমি তাহলে এতক্ষণ আমাদের ভয় দেখাচ্ছিলে? বলো বলো গোপাল, এই কান্নার খেলা কেন? কার ইশারায় সব করছিলে তুমি? আমি নিজে থেকে কিছু করিনি, আমি সত্যি বলছি। আমি শুধু ভয় দেখাতাম। মানে কাকুমশাই বলেছিল শালবনে যাতে কেউ ঢুকতে না পারে, তাই ওই কাকুমশাইয়ের সহযোগিতায় ভূতের গল্প ছড়ায় যাতে সবাই মানে ভয় পেয়ে দূরে থাকে, এই শালবনে না আসে। কাকুমশাই? কার কথা বলছিস? মেঘনার কাকা? হ্যাঁ, উনি বলেছিলেন সাদা কাপড় পরে গায়ে ওই স্পিকারে কান্নার শব্দ বাজাতে। উনি রেকর্ড করে দিয়েছেন, আমি শুধু বাজাতাম। তার মানে এতটা সময় ধরে, মানে এতক্ষণ ধরে যে কান্নার আওয়াজটা শুনলাম, সেটা ভূতের কান্না নয়, রেকর্ড করা শব্দ। ঠিক তাই, ভূত নয়, এই ভৌতিক আবহ মানুষের তৈরি করা। গোপাল শুধু হাতের পুতুল, দড়িটা নাড়ছে অন্য কেউ, মেঘনার কাকা। কিন্তু উনি কেন চাইবে রাজবাড়িকে ভূতের বাড়ি প্রমাণ করতে? এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আমাদের অভিশপ্ত শালবনের আসল রহস্য ফাঁস হবে। রাজবাড়ির ড্রয়িং রুমে আমরা সবাই একত্রিত হই। জানলার পাশে দাঁড়িয়ে হরিপদ এখনও কাঁপছে। ভম্বলদা চেয়ারে বসে গোপালের দিকে চোখ কুঁচকে তাকিয়ে, আর ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে টেবিলের কাছে কঠোর পুলিশি ভঙ্গিতে। রেণুকা দেবী খাটে বসে করুণ চোখে চেয়ে আছে গোপালের দিকে। রেণুকা দেবীর হাত ধরে রেণুকা দেবীর দাদার মেয়ে মেঘনা। গোপালকে পাওয়া মাত্র আমরা খবর দিই রেণুকা দেবীকে। উনি অসুস্থ বোধ করায় মেঘনাকে ডেকে পাঠায়, কারণ এই অভিশপ্ত রাজবাড়ি শেষ হতে হতে বেঁচে থাকা মানুষের মধ্যে মেঘনাই একমাত্র তার বিশ্বাসযোগ্য। আর আমাদের সকলের মাঝখানে বাধা অবস্থায় গোপাল, চেহারায় তার আতঙ্ক। শোনো গোপাল, হয় সব কিছু খুলে বলো, না হলে সারা জীবন তোমায় জেলে পচে মরতে হবে। আমি শুধু লোকজনকে ভয় দেখালাম। বিশ্বাস করুন, কাকুমশাই বলেছিল যাতে শালবনের দিকে কেউ না আসে, কারণ ওই বনের মাটির নিচেই আছে একটা কবর। কবর? কার কবর? লক্ষ্মীর, যাকে 25 বছর আগে খুন করা হয়েছিল। না না, এটা মিথ্যে, এটা মিথ্যে। আমার কাকু বলতেন লক্ষ্মী পালিয়ে গিয়েছিল। গোপাল নিজেকে বাঁচাতে মিথ্যে কথা বলছে, এটা মিথ্যে। না না মেঘনা, সত্যিটা লুকোনো হয়েছিল। লক্ষ্মীকে হত্যা করা হয়েছিল এই রাজবাড়ির ভেতরেই। তারপর তার লাশ চাপা দেওয়া হয় শালবনের মাটির নিচে। কারণ রাজবাড়ির ওপরতলা বা তোমাদের যে পাতালপুরি আছে, সেই জায়গাগুলোকে ব্যবহার করে ভৌতিক রূপ দেয়া হয়তো ভৌতিক হয়েছে ঠিকই, তবে ভূত সেখানে নেই। আর যেখানে হরিপদকে আটকে রাখা হয়েছিল, সেটা ছিল প্রজাদের শাস্তি দেওয়ার স্থান। সেটাকে কাকুমশাই গোপালের সাহায্যে আরও ভৌতিক করেছিল বটে, যেন সকলে বিশ্বাস করে এখানে ভূত আছে। আর রাজবাড়ির এই পরিচিত জায়গাগুলোতে কোনো বুদ্ধিমান মানুষ খুন করে কবর দেবে না, কারণ পুলিশ হোক বা গোয়েন্দা সন্দেহবশত প্রথমেই ওই জায়গাগুলোই খুঁজে বার করবে। তাই মেঘনা, তোমার কাকা মশাই খুব বুদ্ধি খাটিয়ে শালবনের মাঝখানে লক্ষ্মীর দেহটা পুঁতে দিল। খেয়াল করে দেখেছো, শালবনের দক্ষিণ দিকে পুকুরের ধারে যে অনেকটা ফাঁকা জায়গা পড়ে রয়েছে, সেখানে একটা শাল গাছে আর পাতা ধরে না। ওখানে গিয়ে খুঁড়লেই পাওয়া যাবে লক্ষ্মীর কঙ্কাল। তাহলে ওই কান্না, ভূতের গুজব, এগুলো সবই কি মিথ্যে? না হরিপদ, কান্নার শব্দ বাজানো হতো ব্লুটুথ স্পিকারে, সেটা অবশ্য আমরা সকলেই দেখেছি। কিন্তু কেন? কারণ লক্ষ্মীর কাছে ছিল এমন কিছু নথি যা কারো সর্বনাশ করতে পারত। নথি? কোন নথি? ভরচাজ মশাই,
আমি রাজবাড়ির পুরনো নথি ঘেঁটে দেখেছি, রাজবাড়ির এক বিরাট অংশ বেআইনিভাবে বিক্রি হয়েছিল। এই লেনদেনের খবর জানত একমাত্র লক্ষ্মী। সে কখনো না কখনো মুখ খুলে ফেলবে, আর এটা ভেবেই তাকে হত্যা করা হয়। আর তার পরের গল্পটা আপনাদের সকলেরই জানা। ঘরের অন্ধকার দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ল এক ছায়া। উচ্চকায় এক মানুষ, মেঘনার কাকা মশাই। চোখে জ্বলে উঠেছে রাগ আর অভিমান মেশানো দৃষ্টি। যথেষ্ট হয়েছে সুকর্ণবাবু, আপনার মুখরোচক গল্পটা ভালো, শ্রুতি নাটক করে চালাতে পারেন। তবে কাউকে অপরাধী বানাতে গেলে গল্প নয়, প্রমাণ চাই, প্রমাণ। আপনাদের বেড়ানো শেষ হলে আসতে পারেন। ওনাদের সাথে এইভাবে কথা বলো না, ওরা আমার অতিথি। বাহ, এই তো খুনি নিজেই এসে হাজির। মুখ সামলে কথা বলুন, ভুলে যাবেন না কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আপনি ভুলে যাবেন না, আপনার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা কেউই আপনার প্রজা নয়, তারা প্রত্যেকে আইনের রক্ষক। খুব শীঘ্রই আপনাকে আমার হাতে গ্রেপ্তার হতে হবে। উপযুক্ত প্রমাণ হাতে নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনার সাথে, কথাটা মাথায় রাখবেন। গ্রেপ্তার? হ্যাঁ, গ্রেপ্তার আমায়? হ্যাঁ, আমি রাজা, কে করবে গ্রেপ্তার আমায়? এখানকার নিয়মও আমি, আইনও আমি। নিজেদের ভালো চান তো এখনই ফিরে যান। আমরা সকলেই থমকে গেলাম। না, এটা কোনো ফোন থেকে চালানো স্পিকারের আওয়াজ নয়। এবার যেন সত্যি অন্ধকারের বুক চিরে উঠে আসছে এক নারীর হাহাকার। এটা তো একেবারে আলাদা, এই যে আসল কান্নার আওয়াজ। সত্যি মুহূর্তটায় আমারও শিরদাঁড়া ঠান্ডা হয়ে গিয়েছিল। রাজবাড়ির সেই অন্ধকার ড্রয়িং রুম এখন যেন বিচারালয়, আর বিচারক সেই বুক ফাটা কান্না। মেঘনা এক কোণে দাঁড়িয়ে রেণুকা দেবীকে সামলাচ্ছে। ভম্বলদা কপালে হাত দিয়ে বসে আছেন, তার চোখে ভয় আর অবিশ্বাসের মিশ্রণ। ভরচাজ মশাই পিস্তলটা বার করে তাক করে আছেন মেঘনার কাকার দিকে। মেঘনা আর নিজেকে সামলাতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। ওটা তো লক্ষ্মীর আত্মা। কাকা, তুমি সত্যি লক্ষ্মীকে খুন করেছিলে? ছি কাকা, ছি ছি। হ্যাঁ, আমি করেছিলাম। লক্ষ্মী জানতো জমিদারের সেই বেআইনি কাগজপত্র আমার হাতে। সে যদি মুখ খুলে বলতো আমার সব শেষ হয়ে যেত, তাই তাকে চিরতরে চুপ করিয়ে দিলাম। এই বাড়ি আমার, আমি 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 এই বাড়ির মালিক। আমি সব কিছু আগলে রেখেছি, কাউকে এতে ভাগ বসাতে দেব না। তাই সবাইকে ভূতের ভয় দেখিয়ে রেখেছি, কারণ ভয় কেটে গেলেই সবাই আসবে ভাগ চাইতে। আর শহরের কোনো বাবুর হাতে তুলে দেবে আমার বংশের শেষ চিহ্নটুকু। নিজেকে ঠিক প্রমাণ করতে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলো না কাকা। আমরা সবাই চেয়েছি রাজবাড়ির থাকুক, আর তুমি তোমার অভাব দেখিয়ে মিথ্যে নাটক করে একের পর এক সব বিক্রি করে যাচ্ছিলে। চুপ চুপ, একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে দেব। এই শাট আপ! তারপর আপনার হাতটা আমি মেরে ভেঙে গুড়িয়ে দেব। আপনার স্বীকারোক্তি সবচেয়ে বড় প্রমাণ। আর কোনো পালানোর পথ আপনার কাছে নেই। হরিপদ? হ্যাঁ স্যার, খবর পাঠিয়ে দিয়েছি।
এই চলে এলো বলে। ওখানকার থানার দুজন কনস্টেবল দৌড়ে ভেতরে এলো। কনস্টেবল, ওকে গ্রেপ্তার করো। গ্রেপ্তার করতে পারো, হ্যাঁ, কিন্তু শালবনের অভিশাপ কেউ থামাতে পারবে না। লক্ষ্মী মরলেও তার আত্মা এখনো জেগে আছে। সবাই থমকে গেলাম, কারণ বাইরে থেকে সেই নারী কণ্ঠের কান্না ভেসে এলো আবারও। এবার এবার অনেকটা কাছে, যেন শালবনের বুক থেকে উঠে এসে রাজবাড়ির দরজায় দাঁড়িয়েছে। এ তো একেবারে আসল কান্না। হ্যাঁ হরিপদ, মেঘনার কাকামশাই ভূতের গল্প বানিয়ে মানুষকে ভয় দেখাতো ঠিকই, কিন্তু সত্যিই মনে হচ্ছে এই শালবনের গভীরে এক অদৃশ্য শক্তি ঘুরে বেড়াচ্ছে। তুমি শুধু লক্ষ্মীকে খুন করনি কাকা, আমাদের বিশ্বাসকেও খুন করেছো। আজ থেকে তুমি আমার কাছে মৃত। রাজবাড়ির ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। ভম্বলদা এখনো হাঁপাচ্ছে, মেঘনা এক কোণে বসে কাঁদছে, আর ভরচাজ সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছেন, যেন এই অধ্যায় এখানেই শেষ করতে চায়। কিন্তু আমি জানি, মানুষ তার অপরাধ চাপা দিতে চাইলেও প্রকৃতি তার হিসেব রাখে। মেঘনার কাকা গ্রেফতার হলো, রহস্যে জট খুলল, কিন্তু শালবনের গভীর অন্ধকারে এখনো রয়ে গেল এক অদৃশ্য ছায়া, যা হয়তো আজীবন তাড়া করে যাবে শীতলেশ্বর রাজবাড়িকে। আচ্ছা সুকর্ণ, হ্যাঁ বলো। লক্ষ্মীর আত্মাকে কি আমরা ধরে অভিশপ্ত শালবনের সেই অভিশাপ ঘোচাতে পারি না? না ভম্বলদা, পারি না, কারণ আমাদের কাজ ক্রিমিনাল ধরা। তবে এই কাজ শুধুমাত্র একজনই পারে। কে? অন্বেষ। কে অন্বেষ? কে অন্বেষ? খুব শীঘ্রই অন্বেষ ও তার অলৌকিক অভিজ্ঞতার কাহিনী শুনতে পাবে, বুঝলে? তার জন্য কী করতে হবে? কি? দ্য আনটোল্ড স্টোরিজটা সাবস্ক্রাইব করে রেখো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। ভম্বলদার চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে প্রীতম ভট্টাচার্য, অঙ্কিতা বণিক, কৌশিক পাল, যুবরাজ সিনহা, ইন্তেকার আহমেদ এবং শিউলি রায়। দর্শকদের জন্য খুশির খবর, বনগা ধুলা উড়ানিয়া প্রযোজিত, লোপামুদ্রা গুহনিয়োগী নির্দেশিত নাটক অধিকার তৃতীয় অভিনয় আগামী 25শে নভেম্বর মধুসূদন মঞ্চ, ঠিক সন্ধ্যে 6:30। নাটককার সুরজিৎ প্রামাণিক। আমাদের অডিও পার্টনার দ্য আনটোল্ড স্টোরিজ এবং মিডিয়া পার্টনার রঙ্গদর্পণ। নাটক দেখুন, নাটকের সাথে থাকুন। ধন্যবাদ। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।